আসসালামুআলাইকুম সবাইকে, আমি জাইফা। আপনারা এই চার্টের মাধ্যমে এতক্ষণে অবশ্যই বুঝে গিয়েছেন সবাই আজকের আলোচনার টপিকটা কি। আজকের আলোচনার টপিক হচ্ছে অর্গানোগ্রাম অফ কোর্টস অফ বাংলাদেশ বা হায়ারার্কি অফ কোর্টস ইন বাংলাদেশ। যেটাই বলি না কেন, এক কথায় বলা যায় বাংলাদেশের কোর্টগুলোর এক নজরে ফুল চার্টটি আগে তুলে ধরলাম যাতে আপনারা এর ভেতরের অর্গানোগ্রামগুলো সহজেই মিলিয়ে নিতে পারেন আমার লেকচারের সাথে। তো কোন কেস কোন কোর্টের আন্ডারে হবে, লোয়ার কোর্ট, হাইয়ার কোর্ট, সেশন কোর্ট সবগুলোই একটু একটু করে আলোচনা করব। প্রথমে দেখব আমরা যেটা সবাই জানি যে বাংলাদেশের কোর্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, যেটাকে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্ট হিসেবে বলি। তো সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, যেটা আমি আগেও বলেছি, এবং এর জুরিসডিকশনের ব্যাপারে কনস্টিটিউশনের আর্টিকেল 94 সাবক্লজ 1-এ ডিসক্রাইব করা হয়েছে। এই সুপ্রিম কোর্টের দুটো ডিভিশনস আছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনস। যেহেতু প্রিভিয়াস ভিডিওতে আমি শেয়ার করেছি সুপ্রিম কোর্টের জুরিসডিকশন নিয়ে, তাই এখানে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। অ্যাপেলেট ডিভিশন, The Appellate Division is chaired by the Honorable Chief Justice and 7 other judges এবং সুপ্রিম কোর্টের কোনো অরিজিনাল জুরিসডিকশন এখানে নেই। কোর্টটি দুইটি সোর্স দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, সেগুলো হচ্ছে one is the Constitution of the People's Republic of Bangladesh and the other is by statutory laws. তো কনস্টিটিউশনের পাওয়ার হিসেবে অ্যাপেলেট ডিভিশনে কী বলেছে চলুন দেখে নেওয়া যাক। যেখানে আর্টিকেল 103 অফ দ্য কনস্টিটিউশন বলেছে কোর্ট ক্যান ডিল ইস্যুস ওয়ার দেয়ার ইজ এ সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন অফ ল টু দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, মানে যেখানে কনস্টিটিউশনের ব্যাখ্যায় আইনের যথেষ্ট প্রশ্ন রয়েছে। ওয়ার হাইকোর্ট ডিভিশন সেন্টেন্সড এ পারসন টু ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে যেখানে হাইকোর্ট ডিভিশন একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ওয়ার হাইকোর্ট ডিভিশন পানিশড এ পারসন ফর ইটস কন্টেম্পট, মানে কোর্টকে অবমাননার জন্য যে শাস্তি দেওয়া হয়। তো এই ইস্যুগুলো নিয়ে এই আর্টিকেল ডিল করে থাকে। তারপরে আছে আন্ডার আর্টিকেল 104 অফ দ্য কনস্টিটিউশন বলেছে কোর্ট যে কোনো অথরিটিকে তার সামনে উপস্থাপন করা বা তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা কমপ্লিট জাস্টিস, মানে সম্পূর্ণ ন্যায় বিচারের আদেশ দিতে পারেন। এবং যেই ডিসক্রিশনারি পাওয়ারের কথা এখানে আমি বললাম, এটাকে আইনের ভাষায় সুমোটো হিসেবেও আমরা বলে থাকি, অবশ্যই সেটা আমাদের সবারই নোন। অ্যাপেলেট ডিভিশনের জাজেসগণ যে কোনো বিষয়ই নোটিস করতে পারেন এবং তাদের যদি মনে হয় যে না এই বিষয়ে আরেকটু কাজ করা বা মডিফাই করা উচিত, তাহলে শুধু কনস্টিটিউশনের আন্ডারে এই আর্টিকেলের আন্ডারে দে ক্যান পাস অ্যান অর্ডার ইউজিং দেয়ার ডিসক্রিশনারি পাওয়ার, মানে জাস্ট তাদের এই ডিসক্রিশনারি পাওয়ারটা, এই সুমোটো পাওয়ারটা ইউজ করে একটা অর্ডার পাস করে ফেলবেন। তারপর আছে আন্ডার আর্টিকেল 105 অফ দি কনস্টিটিউশন। এখানে অ্যাপেলেট ডিভিশনকে তার নিজ জাজমেন্ট বা অর্ডারকে রিভিউ করার ক্ষমতা দিয়েছে। সংসদের একটি আইনের বিধান সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত বিধি সাপেক্ষে তারা এটি রিভিউ করতে পারবে। এখানে আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন বলেছে অ্যাপেলেট ডিভিশন অ্যাডভাইজারি জুরিসডিকশন প্রদান করবে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি কোর্টের কোনো অভিমত চান, মানে কোর্টের কোনো ওপিনিয়ন চান কোনো ব্যাপারে, তখন অ্যাডভাইজারি জুরিসডিকশন প্রোভাইড করবে। এই গেল কনস্টিটিউশন পাওয়ার অফ অ্যাপেলেট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনেও কিছু পাওয়ার রয়েছে, তা আমি সংক্ষেপেই বলে দিচ্ছি। তো এখন দেখব হাইকোর্ট ডিভিশন। দ্য হাইকোর্ট ডিভিশন কনসিস্টস অফ 82 জাজেস, মানে 80টি বিচারপতি নিয়ে এটি গঠিত, যেটা আমরা জানি। আপিল বিভাগের মতো হাইকোর্ট ডিভিশনও দুইটি সোর্স দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অ্যান্ড দে হ্যাভ ভেরিয়াস কাইন্ডস অফ জুরিসডিকশন। তো কনস্টিটিউশনাল জুরিসডিকশনগুলো কী কী? হাইকোর্ট ডিভিশনকে 3টি জুরিসডিকশন প্রদান করেছে কনস্টিটিউশন। সেগুলো হচ্ছে রিট জুরিসডিকশন, যেটা আর্টিকেল 102-তে পাবো। লোয়ার কোর্টের তত্ত্বাবধানের কন্ট্রোলের জুরিসডিকশন পাবো, এটি অ্যাপেলেট ডিভিশনের মতো সুমোটো পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে, যেটা আর্টিকেল 109-এ পাবো। জুরিসডিকশন টু ট্রান্সফার কেসেস, আচ্ছা কনস্টিটিউশনাল জুরিসডিকশন ছাড়া কিছু অর্ডিনারি জুরিসডিকশনও রয়েছে হাইকোর্ট ডিভিশনে। সেগুলো হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপেলেট জুরিসডিকশন, রিভিশনাল জুরিসডিকশন, রেফারেন্স জুরিসডিকশন। তো অরিজিনাল জুরিসডিকশনটি হলো এটি নিউ কেস নিতে পারবে, মানে নতুন নতুন কেস এটা অ্যাপ্লাই করতে পারবে, যেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন ইজ দ্য লোয়েস্ট ফোরাম টু প্রেজেন্ট। ফর এক্সাম্পল দ্য কোম্পানিস অ্যাক্ট 1994, দ্য অ্যাডমিরালটি অ্যাক্ট 1861 এক্সেট্রা। তারপর আছে অ্যাপেলেট জুরিসডিকশন। এখানে আমি একটু ছোটো ছোটো করে শেয়ার করছি।
যেখানে লোয়ার কোর্টের এগ্রিভড পার্টিস ক্যান ফাইল অ্যান অ্যাপিল টু দিস হাইকোর্ট ডিভিশন, মানে আপিল করার সুযোগ এখানে থাকছে। ফর এক্সাম্পল, সিআরপিসি এবং সিপিসিতে অনেকগুলো বিধান রয়েছে যা হাইকোর্ট ডিভিশনকে মামলা এবং মামলাগুলির জন্য অ্যাপিলেট কোর্ট হিসেবে ক্ষমতায়ন করে। এখানে অ্যাপিলেট ডিভিশনের সাথে অ্যাপিলেট জুরিসডিকশনটা কনফিউজ করা যাবে না, সো একটু কেয়ারফুলি ফলো করতে হবে। তারপরে আছে রিভিশনাল জুরিসডিকশন। আচ্ছা, হাইকোর্ট ডিভিশন তার সাবঅর্ডিনেট কোর্টগুলোর ডিসিশন এক্সামিন করতে পারবে। ফর এক্সাম্পল, সিপিসি এর সেকশন 115 হাইকোর্ট ডিভিশনকে সংশোধনী ক্ষমতা প্রদান করেছে। তারপর আছে রেফারেন্স জুরিসডিকশন, যেটা হাইকোর্ট ডিভিশন তাকে রেফার্ড করা যে কোনো সাবঅর্ডিনেট কোর্টের কেসের বিষয়ে ওপিনিয়ন বা অর্ডার দিতে পারবে। ফর এক্সাম্পল, সেকশন 113 অফ সিপিসি কোর্টকে এই ধরনের জুরিসডিকশন প্রদান করে। তো সুপ্রিম কোর্টের ডিভিশনসগুলোর ম্যাটারটা তো বোঝাই গেল। এখন দেখব সাবঅর্ডিনেট কোর্ট, যেটাকে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্ট হিসেবে বলি। সাবঅর্ডিনেট কোর্টের বিভিন্ন ধরনের জুরিসডিকশন এবং ক্লাসিফিকেশনস রয়েছে, সো ইটস কোয়াইট ইম্পসিবল টু মেনশন দেম অল, বাট তারপরেও এখানে কিছু ইউজফুল ইনফরমেশন রয়েছে যা সাবঅর্ডিনেট কোর্টের স্কোপ সম্পর্কে আইডিয়া পেতে আপনাদের হেল্প করবে। তো সাবঅর্ডিনেট কোর্টের আন্ডারে সিভিল, ক্রিমিনাল এবং স্পেশাল এই 3টি কোর্ট পাবো। আপনারা চার্টটি ফলো করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো সিভিল কোর্ট আন্ডারে কী আছে? জেনারেল হায়ারার্কির অনুযায়ী 5 ধরনের সিভিল কোর্ট আছে। দ্য সিভিল কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ দি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। দি কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজে কী বলা হয়েছে? যেখানে পিকুনিয়ারি জুরিসডিকশন মানে আর্থিক এখতিয়ার আনলিমিটেড থাকবে। অরিজিনাল সুটস ট্রাই করে না এটা। সিভিল কোর্টসগুলোর উপর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আছে এটার। হাইকোর্ট ডিভিশন ব্যতীত এর নিচের যে কোনো সিভিল কোর্টসগুলোতে স্যুট, অ্যাপিল বা অন্যান্য প্রসিডিংসগুলো ট্রাই করতে পারবে, ট্রান্সফার করতে পারবে এবং উইথড্র করারও পাওয়ার আছে এর। প্রবেট এবং অ্যাডমিনিস্ট্রেশনের চিঠির জুরিসডিকশনও আছে এটাতে, অ্যান্ড ইট হ্যাজ রিভিশনাল পাওয়ার টু। তারপর আছে দ্য কোর্ট অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এটাও সেম পাওয়ার এক্সারসাইজ করে, শুধু একটু চেঞ্জ আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারের ব্যতীত সকল পাওয়ারই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মতো এক্সারসাইজ করে। দ্য কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এটারও আর্থিক এখতিয়ার আনলিমিটেড হয়। অরিজিনাল এবং অ্যাপিলেট জুরিসডিকশন বোথ ট্রাই করার ক্ষমতা আছে। অ্যাপিল হিসেবেও এই কোর্টের মামলা ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যাবে যদি লিমিট 5 লাখের বেশি না হয়, আর যদি 5 লাখের বেশি হয় তাহলে হাইকোর্ট ডিভিশনে চলে যাবে। এছাড়াও স্মল কজেস কোর্ট হিসেবেও এটি এম্পাওয়ার্ড। দ্য কোর্ট অফ দি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, এই ক্ষেত্রে আর্থিক এখতিয়ার 4 লাখ প্লাস এবং এর উপরেও হতে পারে। দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজের ক্ষেত্রে 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা নেওয়ার পিকুনিয়ারি জুরিসডিকশন আছে এটার। তো এখানে সিভিল কোর্টসগুলো দেখা গেল। এখন দেখব ক্রিমিনাল কোর্টসগুলোতে কী বলা হয়েছে। ক্রিমিনাল কোর্টস আন্ডার জেনারেল হায়ারার্কি, ক্রিমিনাল কোর্টগুলোর ক্ষেত্রে বেসিক্যালি 2 টাইপস অফ ক্রিমিনাল কোর্টস আছে এবং কিছু স্পেশাল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস আছে। সিপিসির সেকশন 6 অনুযায়ী বাংলাদেশের ক্রিমিনাল কোর্টস 2 ধরনের, কোর্ট অফ সেশনস আর কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। দ্য কোর্ট অফ সেশনে আছে, এই কোর্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ইচ ইন এভরি ডিস্ট্রিক্ট নোন অ্যাজ দি কোর্ট অফ সেশন অ্যান্ড মেট্রোপলিটন সেশন কোর্টস, যেটা মেট্রোপলিটন এরিয়াতে গঠিত, সেটা অনলি মেট্রোপলিটন এরিয়াকেই কভার করবে। কোর্ট অফ সেশনের আন্ডারে আছে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ। আচ্ছা, তারপর আছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। কোর্ট অফ সেশনের আন্ডারে প্রতিটি ডিস্ট্রিক্টে একটি কোর্ট থাকবে যার নাম কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন সেশন কোর্টের আন্ডারে মেট্রোপলিটন এরিয়া থাকবে। তো কোর্ট অফ ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো উপরে আমি মেট্রোপলিটন কোর্ট নিয়ে বলেছি কিন্তু ডিসক্রাইব করিনি। জেনারেলি মেট্রোপলিটন কোর্ট মেট্রোপলিটন এরিয়াতে হওয়া ক্রিমিনাল অফেন্সগুলো নিয়ে ডিল করে। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র মেট্রোপলিটন সেশন কোর্টস রয়েছে। মেট্রোপলিটন কোর্ট সিভিল কেস নিয়ে ডিল করে না। সো মেট্রোপলিটন কোর্টসগুলো 2 ধরনের, যেটা সেশন এবং ক্রিমিনালের সাবটাইপ হিসেবেও আমরা বলতে পারি। তো মেট্রোপলিটন সেশন কোর্টস, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টস। তো মেট্রোপলিটন সেশন কোর্টসের আন্ডারে আছে মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট, এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট, জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের আন্ডারে আছে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, এই তিনটা। তো মেট্রোপলিটন কোর্ট, এরিয়া তো বুঝলাম ঠিকই, কিন্তু আমরা অনেকেই হয়তো কোন কোন এরিয়াতে মেট্রোপলিটন কোর্ট আছে তাই হয়তো অনেকে জানি না। তো তাদের জন্য বলে দিচ্ছি, অ্যাজ অফ 2022 অনলি দ্য ফলোয়িং 6 সিটিজ হ্যাভ মেট্রোপলিটন কোর্টস: ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট অ্যান্ড গাজীপুর। এই 6টি জেলাতে মেট্রোপলিটন কোর্টস আছে। আচ্ছা, সিভিল ক্রিমিনাল এর হায়ারার্কি তো গেল, এবার আসি স্পেশাল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালসের ক্ষেত্রে। স্পেশাল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালসের দিকে এর আন্ডারে অনেকগুলো কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস আছে। আমি সংক্ষেপে কোর্টগুলোর কাজগুলো বলছি যে কোন ট্রাইব্যুনাল বা কোর্ট কী কী নিয়ে ডিল করে। তো প্রথমে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এটি মূলত চাকরির শর্ত, অ্যাপয়েন্টমেন্ট, পদের মেয়াদ, বেসামরিক সরকারি কর্মকর্তাদের বরখাস্ত ইত্যাদি সহ প্রজাতন্ত্রের চাকরিতে থাকা ব্যক্তিদের শর্তাবলী নিয়ে কাজ করে। তারপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এটি মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যে কোনো অর্ডার বা ডিসিশন উইদিন 3 মান্থস শুনবেন এবং নির্ধারণ করবেন। কাস্টমস অ্যাপিলেট ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেকশন 196 অফ কাস্টমস অ্যাক্ট 1969 অনুযায়ী একটি অ্যাপিল ট্রাইব্যুনালকে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলা হয় এবং সুট ট্রাই করার সময় সিপিসিতে থাকা কোর্টের সেম পাওয়ারটাই এটার থাকবে। ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটি হলো কোয়াজি জুডিশিয়াল বডি, মানে আধা বিচারিক সংস্থা। একটি আধা বিচারিক সংস্থা হলো নন জুডিশিয়াল সংস্থা যা আইনের ব্যাখ্যা করতে পারে, মানে যা কোর্ট অফ লয়ের মতোই কাজ করবে। লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটি লেবার কোর্টের যে কোনো দণ্ড, অর্ডার, অ্যাওয়ার্ড বা পেনাল্টি অল্টার বা চেঞ্জ বা রিপিল করতে পারবে এবং এক লেবার কোর্ট থেকে অন্য লেবার কোর্টে কেস ট্রান্সফার করতে পারবে। তারপর আছে লেবার কোর্ট। এই কোর্টের সেকশন 32 অনুযায়ী অ্যাওয়ার্ড দেওয়ার পাওয়ার আছে এবং সেকশন 37 অনুযায়ী ডিসিশন বা কোনো সেন্টেন্স ইম্পোজ করার ক্ষমতা আছে। এটি সিভিল ও ক্রিমিনাল বোধ ক্ষেত্রেই ডিসিশন দিতে পারবে এবং এখানে নেগোসিয়েশন, কনসিলিয়েশন এবং আরবিট্রেশনেরও প্রভিশনস আছে। তারপর আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল যেসব অফেন্স ট্রায়াল করার জন্য, তা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেনস্ট পিস, genocide, war crimes, violation of humanitarian rules applicable in armed conflicts laid down in the Geneva Conventions 1949 and any other crimes under the international law. তারপর আছে স্পেশাল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটি সাধারণত স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, the Arms Act 1878, the Explosive Substances Act 1908, rule made under the EP Act 1975, the Cruelty to Women Ordinance 1983, the Penal Code Section 376, etc. এসব অফেন্সগুলো নিয়ে কাজ করে। তারপর আছে সাইবার ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনালে সাধারণত কেস ফাইল হয়ে থাকে ফর স্প্রেডিং রিউমার্স, ক্রিয়েটিং কনফিউশনস, টার্নিশিং ইমেজ মানে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, ডিফেমেশন অ্যান্ড deteriorating law and order situation by using online platforms etc. related offense. বাংলাদেশে 8টি ট্রাইব্যুনালস আছে বিভিন্ন জেলায়, যা আমরা অনেকে হয়তো জানি না সেগুলো কোথায়। সেগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে। সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটি সাইবার ট্রাইব্যুনালের সেশন কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে করা অ্যাপিলের শুনানি ও নিষ্পত্তি করার পাওয়ার থাকবে এটার, এবং সাইবার ট্রাইব্যুনালের জাজমেন্ট কনসিলিং, চেঞ্জিং, সাপোর্টিং বা এডিটিংয়ের অথরিটিও এটার থাকবে এবং এই ট্রাইব্যুনালের ডিসিশনই হবে ফাইনাল ডিসিশন। তারপর আছে ফ্যামিলি কোর্ট। ফ্যামিলি কোর্টের কাজ তো ফ্যামিলি রিলেটেডই হবে অবভিয়াসলি। তো এটি কাজ করে মূলত ম্যারিজ অ্যান্ড ডিসলিউশন অফ ম্যারিজ নিয়ে, রেস্টিটিউশন অফ কনজুগাল লাইফ, ডাওয়ার, মেনটেন্যান্স, গার্ডিয়ানশিপ অ্যান্ড কাস্টোডি অফ চিলড্রেন এগুলো নিয়ে। উইল নিয়েও কাজ করে, বাট সেটা এডিআরের থ্রুতে, আর যদি ফেল করে এগুলোতে দেন জুডিশিয়াল প্রসিডিংটা স্টার্ট হবে। তারপর আছে স্মল কজেস কোর্ট। এই কোর্ট কোনো ধরনের ডিক্রি এক্সিকিউট করতে পারবে না, ইমুভেবল প্রপার্টিও অ্যাটাচ করতে পারবে না এবং কোনো রিসিভারও নিয়োগ করতে পারবে না, ইনজাংশনও কোনো ধরনের জারি করতে পারবে না। এটি মূলত সিভিল কেসেস রিলেটেড ম্যাটারগুলো বিচার করে থাকে, যেমন কেস, প্রপার্টি ডিসপিউটস এক্সেট্রা রিলেটেড। দ্য কনসিলিয়েশন বোর্ড, এই বোর্ডের আন্ডারে কাউকে পানিশমেন্ট দিতে পারবে না, শুধু রেমেডি হিসেবে কম্পেনসেশন বা প্রপার্টি পুনঃপ্রতিষ্ঠা করে দিতে পারবে। দ্য অর্থঋণ আদালত,
এটি সিপিসি এর প্রসিডিংসের পাশাপাশি নিজস্ব প্রসিডিংসও ফলো করবে। এডিআর এর প্রভিশনসও রয়েছে এখানে। আর একটি স্যুট অবশ্যই 180 দিনের মধ্যেই ডিসপোজ করতে হবে। তারপর আছে দ্য ব্যাংক্রাপসি কোর্ট, যেটাকে আমরা দেউলিয়া আদালতও বলি। সকল ধরনের ইনসলভেন্সি কোয়েশ্চেন্স এই কোর্টের দ্বারাই ডিসাইড হবে। তো ক্রেডিটররা সেকশন 10 অনুযায়ী একজন ব্যক্তিকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করতে পারবে এবং সেকশন 94 অনুযায়ী একজন ব্যাংক্রাফ্টকে 2 ইয়ার্সের জন্য পানিশমেন্ট দেওয়া হবে উইথ ফাইন। তারপর হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল ফর শেয়ার মার্কেট স্ক্যাম। এটার নামের মাধ্যমে বোঝা যাচ্ছে এটার কাজটি কি। হ্যাঁ, সকল শেয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ রিলেটেড কেসেস এটা ডিল করে থাকে। তারপর আছে দ্য অ্যাসিড ভায়োলেশন প্রিভেনশন ট্রাইব্যুনাল। এখানে দুইটা অ্যাক্টস আছে অ্যাসিড রিলেটেড, দ্য অ্যাসিড কন্ট্রোল অ্যাক্ট 2002 আর একটা হচ্ছে অ্যাসিড ভায়োলেশন প্রিভেনশন অ্যাক্ট 2002। তো সেকশন 23 অফ দি অ্যাসিড ভায়োলেশন প্রিভেনশন অ্যাক্ট 2002 অনুযায়ী এটি সিআরপিসি এর প্রসিডিংস ফলো করবে এবং ফাইন সহ মৃত্যুদণ্ডও দিতে পারবে। দ্য ওম্যান অ্যান্ড চাইল্ড রিপ্রেশন প্রিভেনশন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের মূল কাজ হচ্ছে র্যানসাম, কিডন্যাপিং, ট্রাফিকিং, অ্যাবডাকশন, কোরসিভ সাবস্টেন্সেস মানে ক্ষয়কারী পদার্থ, ডাউরি এক্সেট্রা এই রিলেটেড অফেন্সগুলো নিয়ে ডিল করে এবং অবশ্যই সিআরপিসি এর প্রভিশনসগুলো ফলো করবে। আর হাইয়েস্ট পানিশমেন্ট দিতে পারবে মৃত্যুদণ্ড প্লাস ফাইন। মানি লন্ডারিং কোর্ট। এই কোর্টের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। তো এটি সাধারণত সিপিসি আর সিআরপিসির প্রসিডিংস ফলো করে। জরিমানা আরোপ বা বাজেয়াপ্ত, অ্যাটাচমেন্ট ফাইন বা সিজার ইম্পোজ করবে অ্যাজ এ পেনাল্টি। আর ম্যাক্সিমাম পানিশমেন্ট দিতে পারবে 7 ইয়ার্স এবং ফাইন দেবে পাচারকৃত অর্থের দ্বিগুণ পরিমাণ অর্থ। তারপরে আছে দ্য জুভেনাইল কোর্ট। এটি মূলত 16 বছরের নিচের অফেন্ডার্সদের জন্য প্রযোজ্য এবং এটিও সিআরপিসির প্রসিডিংস ফলো করবে। দ্য স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে গভর্নমেন্ট দ্বারা রেফার্ড করা কেসগুলো ডিল করা হয় এবং অবশ্যই তা সিআরপিসির প্রসিডিংস ফলো করবে এবং এর কার্যক্রম 90 দিনের মধ্যেই শেষ করতে হবে। বাট ইন কেস অফ ইমার্জেন্সি প্রসিডিংসটি তখন 45 দিন বা লাগলে আরও 15 দিনের মধ্যে কনক্লুড করতে হবে। দ্য সেটেলমেন্ট কোর্ট। এটার অ্যাবান্ডন্ড প্রপার্টিস মানে পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারে ডিসিশন নেওয়ার জুরিসডিকশন আছে এবং অবশ্যই তা সিপিসির প্রসিডিংস ফলো করে করতে হবে। দ্য এনভায়রনমেন্ট কোর্ট। এই কোর্টের আন্ডারে হাইয়েস্ট 10 ইয়ার্স পর্যন্ত পানিশমেন্ট দিতে পারবে এবং 10 লাখ টাকা ফাইন হিসেবে দিতে পারবে বা বোথ করতে পারবে। আর এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের ইন্সপেক্টর তার লিখিত প্রতিবেদন ছাড়া কোনো ম্যাটারই আমলে নেওয়া যাবে না। দ্য এনভায়রনমেন্ট অ্যাপিলেট কোর্ট। এটিও এনভায়রনমেন্ট রিলেটেড ম্যাটার নিয়ে সিআরপিসি এবং সিপিসির প্রসিডিংস ফলো করেই ডিসিশন দেবে। কোর্ট অফ স্পেশাল ডিস্ট্রিক্ট জাজ। এটি সেসব কেস নিয়ে ডিল করে যেগুলো ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট সেশন জাজ ট্রান্সফার করে থাকে। তারপরে আছে দ্য বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এটার ব্যাপারে আমরা সবাই জানি। এখানে অ্যাডভোকেটস রিলেটেড কেস নিয়ে ডিল করা হয় এবং যদি প্রফেশনে গিলটি ফাউন্ড হয় দেন পানিশমেন্ট হিসেবে রিপ্রিমেন্ডেড, সাসপেন্ডেড আর রিমুভড ফ্রম প্র্যাকটিস করা হয়। দ্য আরবিট্রেশন ট্রাইব্যুনাল। একটি আরবিট্রাল অ্যাওয়ার্ড একটি আরবিট্রেশন এগ্রিমেন্ট অনুসরণ করেই ফাইনাল হবে এবং বোথ পার্টিসের জন্য এটি বাধ্যতামূলক এবং শুধু বাংলাদেশেই না আউটসাইড অফ কান্ট্রিও হতে পারে। মোবাইল কোর্ট। লোকাল জুরিসডিকশনের মধ্যে কোনো ম্যাটার নিয়ে কাজ করা বা ইনকোয়ারি করাই হচ্ছে এর কাজ এবং পানিশমেন্ট হিসেবে ফর অ্যাডাল্টারেশন অফ ফুড অর প্রোডাকশন অফ বিলো স্ট্যান্ডার্ড অফ ফুড মানে খাদ্য বেচা বা নিম্নমানের খাদ্য উৎপাদনের জন্য পানিশমেন্ট হবে 3 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন আপ টু 3 লাখ টাকা। তো মোটামুটি ফুল অর্গানোগ্রামটি আশা করছি বোঝাতে পেরেছি। আমি চেষ্টা করেছি শর্টলি আপনাদেরকে হিন্ট দেওয়ার জন্য। আপনারা ফুল চার্টটি ফলো করলেই আইডিয়া পেয়ে যাবেন। ফর এনি কোয়েশ্চেন ইনফর্ম মি ইন দ্য কমেন্ট সেকশন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন ফর মোর আপডেট এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।